তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 7 দিনের রিমান্ডে। আবু সাইদ হত্যা মামলায় চার্জ গঠনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আসামিপক্ষের শুনানি। জুলাই পদযাত্রা নিয়ে নরসিংদীতে এনসিপি শহীদ পরিবারের সাথে সাক্ষাতের পর গণসংযোগ আর পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। শহীদ মিনারের পরিবর্তে 3 আগস্ট শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। এনসিপির অনুরোধে স্থান পরিবর্তন জানালেন সংগঠনটির সভাপতি। 24-30 জুলাই মার্চ ফর জাস্টিস নামে শুরু হয় আন্দোলনকারীদের নতুন কর্মসূচি। শোকাচ্ছন্ন বাংলাদেশ ফেসবুক প্রোফাইল লাল করে জানায় প্রতিবাদ। মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনায় সুস্থ হয়ে বার্ন ইনস্টিটিউট ছাড়ছেন আরও 4 রোগী। 2 জন আইসিইউতে, বিভিন্ন হাসপাতালে 37 জন চিকিৎসাধীন। রংপুরে হিন্দু পল্লীতে হামলার ঘটনায় যৌথ অভিযানে 5 জন গ্রেফতার। গত রাতে অজ্ঞাতনামা 1000 থেকে 1200 জনকে আসামি করে মামলা। শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সকালে চিফ মেট্রোপলিটন আদালত তাকে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে। মামলার অভিযোগপত্রে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 2011 সালে 10 মে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন। ফলে বিলুপ্ত হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অথচ তার সহকর্মী বিচারপতিরা মত দিয়েছিলেন আরও 2 বার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা যেতে পারে। দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে পূর্ণাঙ্গ রায়ের সাথে সম্মত হয়ে স্বাক্ষর করে খায়রুল হক জালিয়াতি করেছেন বলে অভিযোগ আনা হয় মামলায়। কারাগারে থাকা খায়রুল হককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে দাবি জানিয়ে রিমান্ডের আবেদন করে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির অভিযোগ গঠনের বিরুদ্ধে শুনানি আজ। পলাতক আসামিদের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শুনানি করবেন। সকালে এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে মঙ্গলবার বেরোবির সাবেক প্রক্টরের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল গনি টিটু। এই মামলায় অব্যাহতির আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। এদিন ট্রাইব্যুনালে আসামি পক্ষের শুনানির বিপরীতে বক্তব্য তুলে ধরেনি প্রসিকিউশন। তবে গণমাধ্যমকে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের কাছে। এর আগে সোমবার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, মূল ঘটনা আড়াল করতে রোববার পর্যন্ত বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টেমের রিপোর্ট। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করা হয়েছে। খালাস চেয়ে মোবারক হোসেনের করা আপিল মঞ্জুর করে এ রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 24 নভেম্বর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ফাঁসির দড়িতে ঝুলিয়ে সর্বোচ্চ সাজা কার্যকরের আদেশ দেওয়া হয়। রায়ে বলা হয়, 71-এ মোবারক ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন। তার বিরুদ্ধে 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়। এর একটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল। পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মোবারক হোসেন আপিল করেন। তিনি 2012 সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 3 আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল, জানিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম। রাজধানীর নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধে তাদের এই সিদ্ধান্ত। জানান, 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশ জুন মাসে ঘোষণা করা হয়েছিল, কিন্তু একই জায়গায় সমাবেশের ঘোষণা দেয় এনসিপি।
একই এলাকায় দুটি সমাবেশ হলেও সংঘর্ষের কোনো সম্ভাবনা নেই। তারপরও কোনো ফাঁদে পা দেবে না ছাত্রদল। এ সময় ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, 40টি সুপারিশের মধ্যে 3-4টি গৃহীত হয়েছে। তারপরে নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে ছাত্রদল। আমাদের কর্মসূচি ঘোষণার কয়েকদিনের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত অবগত হই। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি হবেন তিনি যেন অবশ্যই নির্বাচিত হন। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 40টিরও বেশি সুপারিশ থেকে মাত্র 3 থেকে 4টি এবং 377টি সংস্কার থেকে মাত্র 1 থেকে 1.5% সুপারিশ আসলে সংস্কারকে গৃহীত হয়েছে। আশুলিয়ায় বিএনপির নারকীয় জুলাই প্রতিবাদ সভা আজ বিকেল 3টায় শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। এ বিষয়ে বিস্তারিত জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রবি, প্রথমে বলে রাখি যে আশুলিয়ার সেই নারকীয় দিনকে স্মরণ করছে বিএনপি। গত বছরের 5 আগস্ট যেখানে পুলিশের গুলিতে নিহত 5 জন এবং আহত 1 জনকে বেশ নির্মমভাবে পিকআপে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেটির একটি প্রতীকী চিত্র উপস্থাপনের চেষ্টাও করা হয়েছে এই সমাবেশের মূল মঞ্চে। যেখানে একটি পিকআপ আছে, সেই পিকআপের উপর কঙ্কালসার দেহগুলো পড়ে আছে এবং পুড়ে যাওয়া সেই দেহগুলোর সঙ্গে আগুনের প্রতিচ্ছবিও আসলে তুলে ধরার এক ধরনের চেষ্টা। এই সমাবেশটি মূলত বিএনপির যেই জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে টানা কর্মসূচি ছিল 36 দিনের, সেই কর্মসূচির অংশ হিসেবেই মূলত অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও এবং সেই সঙ্গে ঢাকা জেলা বিএনপির নেতৃবৃন্দ থাকবেন। ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক তিনি সভাপতিত্ব করছেন, রয়েছেন সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী, অন্যান্য নেতৃবৃন্দ আসলে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন আশুলিয়ার গণকবাড়ি শ্রীপুর গণকবাড়ির এই মাঠে। এটি একটি প্যান্ডেলের মতো করে করা, যেহেতু একটি স্মরণ অনুষ্ঠান এবং সে কারণে এইটিকে সমাবেশের রূপ দেওয়ার কোনো চেষ্টা আসলে করেনি বিএনপি, যেটিকে একটি প্যান্ডেলের মতো করে আলোচনার মতো করে একটি স্মরণ সভা আসলে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং বিএনপি যেটি বলছে যে ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হয়েছিল বিগত সরকারের পতনের লক্ষ্যে, সেই অভ্যুত্থানে বিএনপির যেই ত্যাগ এবং অংশগ্রহণ সেটিও আসলে আরও একবার উচ্চারিত হবে এই কর্মসূচি থেকে এবং সেই আশুলিয়ার নারকীয় তাণ্ডবকে স্মরণ করে বিএনপি বিগত 16-17 বছরে যে ভয়াবহ নিপীড়নের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে সেটিও আরও একবার উচ্চারিত হবে এবং সেই সঙ্গে যে আন্দোলন ধারাবাহিকভাবে গণতান্ত্রিক এবং ভোটাধিকার নিশ্চিতের জন্য সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, সেটি এই মঞ্চ থেকে বিএনপি নেতৃবৃন্দ তার সেই দাবিটা ভাবে আরও একবার উত্থাপন করবেন এবং তারা বলার যে চেষ্টা করছেন যে বিচার সংস্কার সেটি যেহেতু অগ্রগতি হচ্ছে, সেই সঙ্গে নির্বাচনে যেন আর কোনো ধরনের কালক্ষেপণ না করা হয়, সুনির্দিষ্ট ঘোষণার সেই দাবিটি নেতৃবৃন্দের তরফ থেকে উঠছে এই কর্মসূচি থেকেও। রাব্বি, এনসিপির জুলাই পদযাত্রা এখন নরসিংদীতে। আজ সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে দুপুরে নরসিংদী ক্লাবের সাক্ষাৎ করবেন তারা, খোঁজখবর নেবেন স্বজনদের। পরে জেলখানা মোড় থেকে বের করা হবে পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে পৌরসভা গেটে গিয়ে শেষ হবে এটি। পরে সেখানে সমাবেশে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। নরসিংদীতে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রা গাড়িবহর রওনা হবে সাভারের উদ্দেশ্যে। সেখানে গণসংযোগ পথসভায় অংশ নেবেন নেতারা। জুলাই পদযাত্রার সর্বশেষ পরিস্থিতি জানব, যুক্ত হচ্ছেন সহকর্মী আইয়ুব খান সরকার। আইয়ুব, কর্মসূচি কখন নাগাদ শুরু হবে, বিস্তারিত জানাবেন আমাদের।
রাব্বি, আমি রয়েছি নরসিংদীর পৌরসভার পাশে, যেখানে আসলে এই জাতীয় নাগরিক পার্টির যে সভাটি হওয়ার কথা রয়েছে, আমি কিন্তু সেখানে রয়েছি। এই এনসিপির আসলে এই জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু গতকাল রাতেই নরসিংদী পৌঁছেছেন। তো এই বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তারা নিয়েছেন, সেই প্রত্যয়ের কেন্দ্র যে অংশ কর্মসূচি তারা পালন করছেন, সেটার অংশ হিসেবে কিন্তু আজকে নরসিংদীতে তারা এখানে সভা করার কথা রয়েছে। আর দুপুর 2টায় আসলে যারা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সেসব শহীদ পরিবারের সাথে মত বিনিময়ের কথা রয়েছে। আসলে সুস্পষ্টভাবে এই এনসিপি থেকে আমাদেরকে আসলে জানানো হয়নি যে কখন, কোথায়, কয়টায় আসলে তাদের সঠিক কর্মসূচিগুলো পালন হবে। তবে এখন আমি একটু কথা বলতে চাচ্ছি যে একজন জুলাই যোদ্ধার সাথে, যিনি এই জাতীয় নাগরিক পার্টির নরসিংদীতে দায়িত্বে রয়েছেন, তার সাথে আসলে আজকে আপনাদের কি কি কর্মসূচি রয়েছে আর এই পদযাত্রার মধ্য দিয়ে আপনাদের কি বার্তা রয়েছে? আচ্ছা, আপনারা জানেন যে বিচার সংস্কার ও সংবিধানের দাবিতে এবং 10 গড়ার লক্ষ্যে এনসিপির যে সারা বাংলাদেশের পদযাত্রা, তারই ধারাবাহিকতা আজকে নরসিংদীর পদযাত্রা। এবং আমাদের নেতৃবৃন্দ গতকাল রাতে এসে পৌঁছেছেন। দুপুরে আমাদের শহীদ পরিবারের সাথে দেখা হবে এবং আমাদের 4টা বাজে একটা আমাদের যে পদযাত্রা আছে নরসিংদী জালখানার মোড় থেকে হয়ে আমাদের নরসিংদী পৌরসভায় এখানে মঞ্চে উপস্থিত হবেন। 4:30 থেকে আমরা প্রোগ্রাম শুরু করবো ইনশাল্লাহ। রাব্বি, আপনি শুনতে পাচ্ছিলেন যে একজন জুলাই যোদ্ধার কথা। তো তাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেটা আসলে শুরু হওয়ার পর আনুষ্ঠানিকভাবে আপনাকে জানিয়ে দেওয়া হবে। রাব্বি, গুলশানে চাঁদাবাজির ঘটনায় আব্দুর রাজ্জাক সুলাইমান রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকা চেক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। সকালে ডিএমপির প্রাত্যহিক ব্রিফিংয়ে ডিসি মিডিয়া এই চেক উদ্ধারের তথ্য জানান। পুলিশ জানায়, গুলশানে চেক উদ্ধারের ঘটনায় বিস্তারিত তদন্ত করছে পুলিশ। এর আগেও চাঁদা দেয়া হয়েছে কিনা কিংবা পুলিশকে আগে কেন জানানো হয়নি, এসব বিষয় সামনে রেখে এগুচ্ছে তদন্ত কাজ। এক্ষেত্রে কোনো দলীয় আদর্শকে বিবেচনায় নেওয়া হচ্ছে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় অনেকেই ফিরেছেন নিজ বাড়িতে। এর মধ্যে গত 24 ঘন্টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে 4 জন হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে 2 জন আইসিইউতে চিকিৎসাধীন। বুধবার সকাল 8:30টায় এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এখনও রাজধানীর 3টি হাসপাতালে 37 জন আহতের চিকিৎসা চলছে। বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 34 জন মৃত্যুবরণ করেছেন। গেল 21 জুলাই রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে জাতীয় পার্টি। দুপুরে নির্বাচন ভবনে এই হিসাব জমা দেয় দলটি। 2024 সালে দলটির আয় ব্যয়ের হিসাবে জাপার বার্ষিক আয় 2,64,38,938 টাকা এবং ব্যয় 1,79,88,044 টাকা। আয়ের খাতে কর্মীদের চাঁদা, প্রকাশনা, ডোনেশন দেখানো হয়েছে। এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া বলেন, আওয়ামী লীগের সাথে নির্বাচন করার জন্য জাপাকে ফ্যাসিস্টের দোসর বলা হচ্ছে, এটি গ্রহণযোগ্য নয়। বিএনপিও বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছিল। জাপাকে অবৈধ বলার দাবি উঠলে বিএনপি সহ বাকি দলগুলোকেও অবৈধ বলতে হবে। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে জাপা অংশ নিবে বলেও জানান তিনি। বিগত 3 নির্বাচনে অংশগ্রহণের দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে 2018 নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি সহ 31টি দলকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। 3 নির্বাচনের মধ্যে বিএনপি, জামাত এবং ইসলামী ঐক্যজোট সহ ইভেন মান্না বাই, রব বাই, ডাক্তার কামাল হোসেন, তারা সবাই 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে। যে 31টা দল নির্বাচনে অংশগ্রহণ করছে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ যদি অপরাধ হয়, তাহলে এই 31টা দলই বাতিল হওয়ার অপরাধী। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হলে
তাহলে নেব। আমরা এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড দেখছি না। 12টি মৌলিক বিষয়ে ঐকমত্য হলেও ফ্যাসিবাদ ঠেকানোর জন্য তা যথেষ্ট নয় বলছেন বিশ্লেষকরা। তার উপর স্থানীয় সরকার এবং পুলিশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সংস্কারে নেই দৃশ্যমান অগ্রগতি। জুলাই অভ্যুত্থানের পর সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সরকার অনেকটাই ব্যর্থ মনে করেন কেউ কেউ। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল জনমনে। দেয়ালে দেয়ালে যার জানান দিয়েছে শিক্ষার্থীরা। দাবি ওঠে স্বৈরশাসক হয়ে ওঠার পথ বন্ধ করার। সংবিধান ও নির্বাচন সহ প্রথমে 6টি কমিশন করে অন্তর্বর্তী সরকার। পরে স্বাস্থ্য, স্থানীয় সরকার সহ আরও 5টি কমিশন গঠিত হয়। শুরু হয় ঐকমত্যের রাজনৈতিক আলোচনা। দীর্ঘ বৈঠকে 12টি মৌলিক বিষয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। ঐকমত্য হয় প্রধানমন্ত্রী হতে পারবে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত। কর্তৃত্ববাদের দিকে যদি ফিরে যেতে পারে, ওইটা যেন ফিরে না আসে। সংস্কারের মূল টার্গেটটা তো সেই জায়গাতেই হওয়া, সেই সংস্কার হলো না এবং ঘুরে ফিরে পূর্বের মতোই ধারাবাহিকতা চলতে থাকলো, তাহলে তো আমরা এখানে আমি তো মনে করি যে সংস্কারের ভবিষ্যৎ তাহলে অন্ধকার। তবে ঐকমত্য হয়নি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে সবাই একমত হলেও পিআর প্রশ্নে দ্বিমত রয়ে গেছে। ঐক্য হয়নি সাংবিধানিক পদের নিয়োগ প্রসঙ্গেও। এর বাইরে স্থানীয় সরকার, স্বাস্থ্য ও পুলিশ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো আলোচনাই হয়নি। 1/3 বিষয়ে একমত না, তাহলে এটা কি এরকম একমতের দ্বিমত করতে করতে সময়টা শেষ হয়ে যাবে? একমাত্র রাজনীতিবিদরাই কথা বলবেন, পলিটিক্যাল পার্টি কথা বলবেন, তাদের কথাতেই সব কিছু হবে, এটাও তো ঠিক না। এখানে জনগণেরও তো মতামত আছে, আর এই জনগণের মতামতটা এবং পার্টির মতামতগুলো নিয়ে সরকারকে তো কিছু সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিয়ে সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। সরকার সেই কাজটা করতে ব্যর্থ হয়েছে। ঐকমত্যে পৌঁছানো বিষয়ের বাস্তবায়ন নিয়েও সংশয় কাটেনি। পরবর্তী সংসদ নাকি গণপরিষদের মাধ্যমে সংবিধানের সংস্কার হবে তা নিয়ে দলগুলোর মতপার্থক্য রয়েই গেছে। এই সরকার তো সংবিধান দিয়ে হয়নি, এই সরকারটা স্মুথলি চলছে না এবং সবাই সমর্থন করেছে না, কারণ ওই সময় এটার কোনো বিকল্প নেই। গণপরিষদ দরকার হলে আলাদা গণপরিষদ করবেন, আবার কি পার্লামেন্ট করবেন, একসাথে দুটোই হয়ে যেতে পারে। আর একটা প্রসেস হচ্ছে যে আপনি কোনো কিছুই করবেন না, এখন যে নির্বাচিত হবে তাদের উপর ছেড়ে দিবেন। একটি দল যদি তারা 2/3 নিয়ে সংসদে যায়, আইদার তারা ডিলে করবে অথবা তারা ওটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। গণপরিষদ তো দলীয় ভিত্তিতেই আপনাকে করতে হবে, তাহলে তো ওইখানে যখন দলীয় ভিত্তিতে যদি গণপরিষদ যায় সেগুলো তো একই সমস্যা হবে, তাই না? পরিস্থিতিটাকে জটিলতার দিকে ইচ্ছা করে নিয়ে যাওয়া আর কি আমি মনে করি। বিশ্লেষকরা মনে করেন 5 আগস্ট রাজনৈতিক সংস্কৃতিতে খুব একটা পরিবর্তন আনতে পারেনি। স্বার্থের বেড়াজাল ছিন্ন করতে পারেনি নেতারা। ফলে 90-এর 3 দলীয় রূপরেখার মতো এবারও রাষ্ট্র সংস্কারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা কাটেনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতা হত্যায় পুরো দেশ যখন বিষণ্ণ, তখন প্রতিবাদী কর্মসূচি ঘোষণা করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। কর্মসূচির নতুন নাম মার্চ ফর জাস্টিস। তবে প্রিয়জন হারিয়ে শোকাচ্ছন্ন ছিল পুরো বাংলাদেশ। নেটিজেনরা এদিন প্রোফাইল পিকচার লাল করে জানান প্রতিবাদের ভাষা। দ্রোহ সঙ্গীতে বঙ্গবন্ধু এভিনিউতে কর্মসূচি পালন করে শিল্পী সমাজের একাংশ। অন্য আরেকটি অংশ যায় বিটিভিতে। আন্দোলনকারীদের দোসর বলেও উল্লেখ করেন তারা। আওয়ামী সরকারের মন্ত্রী ও প্রধানমন্ত্রী নীতিজ্ঞানহীন কার্যক্রম চলতে থাকে এদিনও। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। বুলেটটা ঠিক এদিক দিয়ে আসে, এসে বাবুর টিকা করে ডাইন চোখে এদিকে লাগে। 30 জুলাই 2024-এ দেশ জুড়ে শিক্ষার্থী জনতা ও শিশু হত্যায় বিষণ্ণ ছিল পুরো বাংলাদেশ। প্রিয়জন হারানো পরিবারগুলোতে কেবল স্মৃতির কারাগার। সন্তান হারিয়ে অশ্রুসজল চোখে মা নয়, কাঁদছিল গোটা বাংলাদেশ। বাবা মায়ের কোলে প্রাণ হারানো আহাদ, বাড়ির ছাদে খেলতে গিয়ে গুলিতে মৃত্যুবরণ করা নারায়ণগঞ্জের 6 বছর বয়সী রিয়াগোপ, জুলাই মিছিল দেখতে গিয়ে জীবন প্রদীপ নিভে যাওয়া 13 বছরের মোবারক, টিয়ারশেলের ধোঁয়া ঠেকাতে জানালা বন্ধ করতে গিয়ে গুলিবিদ্ধ 11 বছরের সামি, 10 বছরের হোসাইন, 14 বছরের তাহমিদ, সাদ মাহমুদ, 16 বছরের নাইমা ও ইফাতের মৃত্যু কেবলই সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রে।
এদিন গানে গানে সাম্প্রতিক হত্যা ও সহিংসতার প্রতিবাদ জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মননে বিষণ্ণতা আর কণ্ঠে দ্রোহ নিয়ে পুলিশি বাধায় তখনকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে 2.5 ঘন্টা কর্মসূচি পালন করে তারা। এদিকে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গণ। প্রিজন ভ্যানে প্রিয়জনকে এক নজর দেখার জন্য আকুল ছিল স্বজনরা। এদিন আওয়ামী লীগের যৌথ সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক সহিংসতার নির্দেশ কোথা থেকে এসেছে, কারা অর্থের যোগান দিচ্ছে কিংবা কাদের সাথে বৈঠক হয়েছে, সব তথ্যই আছে সরকারের হাতে। জামাত নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সরকারের ইস্যু পরিবর্তনের অপকৌশল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি না চালানো এবং কোটা সংস্কারের সমন্বয়কদের মুক্তি চেয়ে করা রিটের শুনানি আরও এক দফা হয় এদিন। এছাড়া রাষ্ট্রপক্ষকে আদালত প্রশ্ন করেন, 6 সমন্বয়ক নিরাপত্তার কথা তোলেননি, তাদের ডিবিতে আটকে রাখা হয়েছে কেন? শুনানি ঘিরে দুপক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে দফায় দফায় হট্টগোল হয় এজলাসে। নির্বাহী আদেশে জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে এমন গুঞ্জন চলছিল বেশ কদিন ধরেই। সহিংসতার ঘটনায় ওই দিন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় 264টির বেশি মামলা হয়েছে। এর মধ্যে 53টি হত্যা মামলা, আর গ্রেফতার হয়েছেন 2800-র বেশি। তবে এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লবের নতুন মাত্রা দেখে পুরো বিশ্ব। নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল রঙে তাদের বিক্ষোভ প্রকাশ করেন। শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবাই যেন লালে লাল হয়ে ওঠেন। রক্তের রঙে ছবি প্রকাশ করে লিখেন, শুধু কোটা নয়, গোটা দেশটার সংস্কার প্রয়োজন। এদিন ঢাকা মেডিকেলের সামনে মৌন অবস্থানের চেষ্টা করেন অভিভাবকরা। অনুমতি না থাকায় পুলিশ তাদের সড়কে অবস্থান করতে দেয়নি। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা পরদিন থেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দেয়। 9 দফা দাবিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, আদালত চত্বর এবং প্রধান সড়কে এই কর্মসূচি পালন করবে তারা। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এদিন সারা দেশে শোক পালন করে সরকার। আন্দোলনকারীরা বলছিলেন, গুলি করে মানুষ মেরে শোকের নাটক সাজিয়েছিল হাসিনা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় 8 আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 7 জনকে। মামলা থেকে খালাস পেয়েছেন 17 আসামি। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় 31 আসামি আদালতে উপস্থিত ছিল। মামলায় বলা হয়, 2021 সালের 1 মে চাউলধনী হাওরের রাস্তার মাটি কাটা নিয়ে সুমেলের স্বজনদের সাথে ঝামেলা বাঁধে স্থানীয় সাইফুলের। এক পর্যায়ে সাইফুল ও তার সহযোগীরা হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় 10ম শ্রেণীর ছাত্র সুমেল আহমদ। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে 32 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। 23 জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু পল্লীতে হামলা ও ভাঙচুরের মামলায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এর আগে মঙ্গলবার গঙ্গাচড়া থানায় অজ্ঞাতনামা 1000 থেকে 1200 জনকে আসামি করে এক ভুক্তভোগী মামলা করেন। প্রশাসন জানায়, হিন্দু পল্লীর এক শিক্ষার্থী ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। এমন অভিযোগের পর উত্তেজনা ছড়িয়ে পড়লে শনিবার রাতে গ্রেফতার করা হয় তাকে। এ সময় ওই হিন্দু পল্লীতে আসামির চাচার ঘরে হামলা হয়। পরদিন বিকেলে মিছিল নিয়ে এসে উচ্ছৃঙ্খল জনতা হিন্দু পল্লীতে হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হয় 12টি বাড়ি, যেখানে 22টি পরিবারের বসবাস। নিরাপত্তা জোরদার করা হলে বাড়ি ফেরেন ভুক্তভোগীরা। পরে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের কাজ শুরু করা হয়। 50 বছরে কেবল 6 বার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নির্বাচন। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ সক্রিয় না থাকায় বন্ধ সব কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় থাকলেও চাকসু ভবন এখন শিক্ষার্থীদের খাবার হোটেল। গণঅভ্যুত্থানের পর নির্বাচনের আশা করলেও রোডম্যাপ ঘোষণা না হওয়ায় হতাশ ছাত্র সংগঠনগুলো। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে দ্রুতই নির্বাচনের তারিখ জানানো হবে। 1966 সালে যাত্রা করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পা দিয়েছে 59 বছরে। অর্ধশত বছরে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র 6 বার। সর্বশেষ 1990 সালে অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর ধরে ছাত্র সংসদ কার্যকর না থাকায় চাকসু ভবন এখন শিক্ষার্থীদের কাছে খাবার হোটেল হিসাবে পরিচিত। যদিও ভবনটিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অফিস রয়েছে। তবে সকালের নাস্তা এবং দুপুরের খাবার খেতেই সেখানে যান বেশিরভাগ শিক্ষার্থী। চাকসু মূলত আমরা ডেইলি বেসিসে ইউজ করি খাওয়া দাওয়ার জন্য, আর কোনো কাজে নাই। এখন পর্যন্ত চাকসু সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এটা আমরা একটা পার্ট টাইম হোটেল হিসেবে নিচ্ছি। আমরা আসি মূলত এখানে অল্প টাকায় খাবার খাওয়ার জন্য। আমরা জানি এটাই চাকসু, আমাদের কাছে কনসেপ্ট এটাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবি ছিল এই চাকসু নির্বাচনের। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে একাধিকবার বৈঠকও করেছে। কিন্তু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় হতাশ ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। নেগেটিভ রাজনীতির কারণে মানে নো পলিটিক্স একটা সাউন্ড উঠেছিল এবং এর বিপরীতে কি চাচ্ছিল, সবার আশা ছিল যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হবে। ওনাদের সব কিছুই ঠিকঠাক মতো চলছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কোনো প্রশ্ন আসলে সেক্ষেত্রে ওনারা কেমন জানি একটা আচরণ শুরু করে দিচ্ছেন। চাকসু হবে কি হবে না এটাই আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি। এবং আপনারা দেখেছেন শেষ পর্যন্ত প্রতিবাদ স্বরূপ আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকসুর নাম পরিবর্তন করে ভাতঘর বা ভাতের হোটেল, জোবরা ভাতের হোটেল দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি দ্রুত নির্বাচনের। চাকসু ইতিমধ্যে তফসিল ঘোষণা করে ফেলছে, কিন্তু ছবি এখনো মর্গে। সাধারণ ছাত্রদের অধিকার নিশ্চিত করবার জন্য আদৌ কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাজ করবে? আমরা এটা দাবি করছি যে আমাদের চাকসু নির্বাচন অতি দ্রুত ঘোষণা করা হোক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি চাকসু ও হল সংসদের নীতিমালা তৈরির কাজ শেষ হয়েছে, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। চাকসু নীতিমালা তৈরি হয়েছে এবং এরপরে শুরু হয়েছে হল সংসদ নির্বাচনের নীতিমালা, এটা চাকসুর সাথে সম্পর্কিত, সেটাও তৈরি হয়েছে। ওই নীতিমালা অনুযায়ী আমাদের চাকসু নির্বাচন হবে। এখন আপনি আমাকে ডেট চাইলে আমি এই মুহূর্তে ডেট দিতে পারবো না। আমরা চিন্তা ভাবনা করে আমরা যেটা ছাত্রদের জন্য ভালো হয় সেটা করব। সর্বশেষ নির্বাচনে চাকসুর ভিপি নির্বাচিত হন নাজিমুদ্দিন এবং জিএস আজিমুদ্দিন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বলেন, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে 29 জুলাই ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানো হবে বলে দেশটির বাণিজ্য প্রতিনিধি দফতরের কর্মকর্তাদের কাছ থেকে ধারণা পেয়েছেন, এমনটাও জানান তিনি। বলেন, শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে, তবে কত কমবে এখনই বলা সম্ভব হচ্ছে না। আগামীকালের বৈঠক শেষে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এমনটাই বাণিজ্য সচিবের প্রত্যাশা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত হয় প্রথম দিনের বৈঠক। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সরকারের নীতিমালায় তৈরি হয়েছে প্রতিবন্ধকতা, তাই 6 দফা দাবি না মানলে রোববার থেকে শুরু হবে আন্দোলন। ওই দিন থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ ট্যাঙ্ক লরি অনার্স অ্যাসোসিয়েশন। দাবির সাথে একাত্মতা জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরাও। নেতারা জানান, নানামুখী নিয়ন্ত্রণে জ্বালানি তেল সরবরাহ সম্ভব না, এক্ষেত্রে তড়িৎ ব্যবস্থা নেওয়া দরকার। ট্যাঙ্কলরির মাধ্যমে সারা দেশের পেট্রোল পাম্প সহ নানা স্থানে সরবরাহ করা হয় জ্বালানি তেল। স্পর্শকাতর হওয়ায় নিশ্চিত করতে হয় সতর্কতা। তবে ট্যাঙ্কলরি চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। সাধারণ পরিবহনের মতোই ট্যাঙ্কলরির বাণিজ্যিক জীবনী শক্তি 25 বছর নির্ধারণ করেছে সরকার, কিন্তু অন্যান্য পরিবহনের মতো সার্বক্ষণিক চলাচল করে না ট্যাঙ্কলরি। একই সাথে ট্যাঙ্কলরি চলাচলের রুট পারমিট দেয়া এবং অন্যান্য বাণিজ্যিক গাড়ির মতো হঠাৎ করে আয়কর দ্বিগুণ করায় তৈরি হয়েছে সংকট। ট্যাঙ্কলরি কভার্ড ভ্যান বা ট্রাক বা বাসের মতো রেগুলার চলে না, তার ইকোনমিক লাইফ ওই বাস ট্রাকের মতো করলে তো হবে না। এটাকে বাস্তবতার নিরিখে করা দরকার। তা না করলে অ্যাট এ টাইমে আমাদের প্রায় অলমোস্ট 30 to 40% গাড়ি বন্ধ হয়ে যাবে। আমাদের ইনকাম ট্যাক্স এটা ছিল 15,000 টাকা,
ওনারা এইবারকার এটাকে 1 লাখে 30,000 টাকা করে ফেলেছেন। 15,000 থেকে 30,000 করে কোথা থেকে আমরা দিব? ট্যাঙ্ক লরি চালকদের হালকা যানের লাইসেন্স সরবরাহ করা হয়। এক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে হেভি লাইসেন্স দেবার দাবি তুলেছে এই সংগঠন। বলা হচ্ছে, রাস্তায় চলাচলের সময় পুলিশের হয়রানি বেড়েছে, কাগজপত্র পরীক্ষার নামে যা করা হচ্ছে তা অসহনীয়। আমাদের একবার লোড একবার খালি, তাহলে আমাদের একবার লোড আসে, তা আমাদের কেন 30-32,000 টাকা আয়কর ধরলো? আর বাস হলো একবার লোড যায় আবার আসে, তাহলে হাফ ডাউন টিপ হয়। এই জন্য তারা 6 দফার আন্দোলন দিছে। শনিবারের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন চায় ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশন এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বলা হয়, নিয়ন্ত্রণের কারণে 5 শতাধিক ট্যাঙ্ক লরির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ধরেন লাইসেন্স ফি থাকে হয়তো 12,000 টাকা, 14,000 টাকা, সেখানে এক্সট্রা মানি, আন্ডার হ্যান্ড মানি অনেক বেশি হয়। যেটা আমরা বলছিলাম, একটা আমব্রেলার নিচে আপনারা একটা অ্যারেঞ্জমেন্ট করে দেন, আমরা নির্দিষ্ট টাকাটাও করে জমা দিলে তাহলে আর ওই সমস্ত ঝামেলাগুলো থাকলো না। দাবি না মানলে আগামী রোববার থেকে বন্ধ থাকবে সারা দেশে জ্বালানি তেল সরবরাহ। যখন আপনি স্ট্রাইক কল করবেন তখন আপনার নেত্রী এটা সরকারি কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্মকর্তা তখন বসে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।